সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। রাজধানী ডেমরার কোনাপাড়ায় লাইটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। হোয়াইট হাউস থেকে 6 ভোটের দূরত্বে বাইডেন, মামলার কাঁটা বিছিয়েছেন ট্রাম্প, বিভিন্ন স্থানে বিক্ষোভ। অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে সমঝোতা, প্রতি ডোজের দাম পড়বে $5। যুদ্ধের জন্য নয়, সমুদ্র সীমা রক্ষায় শক্তিশালী করা হচ্ছে নৌবাহিনীকে, 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাজু বাদাম আমদানির আড়ালে অর্থ পাচার, সরকারের ভুল নীতিতে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি। স্বাগত জানাচ্ছি সিএসআর এর মুক্তবাকে। আপনাদের সাথে রয়েছে রহমান রাশেদ। মার্কিন নির্বাচন নিয়ে পুরো সপ্তাহ আমরা কথা বলছি। অন এয়ার, অফ এয়ার, পেপারের, পত্রিকার কোন জায়গায় নেই। শেষমেশ বোধহয় মার্কিন নির্বাচন আদালতে গড়াচ্ছে এবং এমনটাই নিশ্চিত করা গেছে। ডোনাল্ড ট্রাম্প অন্তত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বেশ কয়েকটি মামলা হয়েছে, অন্তত 4টি রাজ্য নিয়ে 5টি মামলা এখন পর্যন্ত ফাইল করা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট দেখছি তাতে করে 5টা রাজ্যের ভোট গণনা বলা যায় যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত কে জিতবেন, তবে অনেকে যেটা বলছেন বিশেষজ্ঞরা যে জো বাইডেন আর মাত্র কয়েকটা ধাপ পেছনে রয়েছেন হোয়াইট হাউসে পৌঁছতে বা পরবর্তী 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে। কি হতে যাচ্ছে আজকের আলোচনা, আমরা এই টপিক নিয়েই থাকতে চাই। একটা প্রতিবেদন আছে, দেখানোর চেষ্টা করবো, তবে তার আগে জানিয়ে রেখে আমাদের সাথে বিজ্ঞ অতিথি রয়েছেন স্টুডিওতে, আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং সেই সাথে দুজন বিজ্ঞ অতিথি রয়েছেন অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন এম হুমায়ুন কবির, তিনি সাবেক রাষ্ট্রদূত, এবং ডক্টর তাজবিরুল ইসলাম, তিনি সহযোগী অধ্যাপক, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। শুনতে পাচ্ছি, ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু প্রতিবেদন আছে, আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে আসি। গণতান্ত্রিক চর্চার উদাহরণের ভিন্ন রূপ দেখল এবার বিশ্ব। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে হামলা মামলায় উত্তপ্ত একের পর এক রাজ্য। পোস্টাল ভোট আর গণনা না করার দাবিতে ট্রাম্প মামলা করলে এর প্রতিবাদে রাজপথে নামে হাজারো মানুষ। নিউ ইয়র্ক, লাস ভেগাস, ফিলাডেলফিয়া কিংবা অ্যারিজোনায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের দাবি শেষ ব্যালট পর্যন্ত গণনার। পোর্টল্যান্ড, নিউ ইয়র্কে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছিল। এতে আটক করা হয় বহু বাইডেন সমর্থককে। ভোট বন্ধে ট্রাম্প সমর্থকরাও পাল্টা বিক্ষোভ করেন। অ্যারিজোনা, মিশিগানের ডেট্রয়েটে ভোট কেন্দ্রে ঢুকে গণনা বন্ধের স্লোগান দেন। ব্ল্যাক লাইভস ম্যাটার ব্যানারেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে বিভিন্ন রাজ্যে। কে জয় পেল তা বড় কথা নয়, বরং যুক্তরাষ্ট্রে প্রতিদিনই মরছে কৃষ্ণাঙ্গ মানুষ, এটা বন্ধ হোক। ট্রাম্প যে আমেরিকা চান আমরা তা চাই না, বরং চাই বাইডেনের মতো উদার মানুষ প্রেসিডেন্ট হোক। ধারণা করা হচ্ছে ডাকযোগে ভোট গণনা নিয়ে জটিলতা আরও বাড়বে মার্কিন রাজনীতিতে। 223 বছর ধরেই যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। অনেক সময় দীর্ঘদিন গণনাও চলেছে। তবে এবার যেভাবে সাধারণ মার্কিনীরা ভোট দিয়েছেন, উচিত হবে সব ভোট গণনা করা। আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত রিপাবলিকান আর ডেমোক্রেট দুপক্ষই।
that he appears vindicated. অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভোট গণনার এ ধারা আগামী কয়েকদিন ধরেই চলবে। আইনি বাধা এমনকি পুনর্গণনার সিদ্ধান্তও আসতে পারে। ট্রাম্প হয়তো ভাবছেন আগেরবারের ডেমোক্র্যাট প্রার্থীর মতো এবারের প্রার্থী একইভাবে হার মেনে নেবেন। ৩ নভেম্বর ভোটের আগেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৪ রাজ্যে মামলা হয়েছে ৩০০-রও বেশি। আপনার প্রতিবেদন দেখছিলেন। আলোচনায় যাব শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে কথা বলা হচ্ছে এবং আদর্শ গণতন্ত্রের চর্চা যে দেশে, সেটার পথে বাধা হয়ে দাঁড়াবে কিনা এই উদ্ভূত পরিস্থিতি। ডক্টর তাজবিরুল ইসলাম, আপনার কাছে আসবো। একটু শুরুতে আপনার কাছে যাই। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সার্বিক পরিস্থিতি একটু শুরুতে জেনে নেই আপনার কাছ থেকে, যে ওখানে যারা রয়েছেন সাধারণ নাগরিক, সাধারণ মার্কিনী যারা, তারা কি বলছেন এই পরিস্থিতিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা এই যারা আমেরিকানস যারা আছে তারা কিন্তু খুব এনজয় করছে আসলে এই যে লট অফ টুইস্ট অ্যান্ড টার্ন, তারপর হচ্ছে চেঞ্জ হচ্ছে, দ্য ইলেকশন রেজাল্টটা প্রতিদিন সকালে উঠে আর অন্য ধরনের খবর পাচ্ছি আমরা। তো মেনি পিপল আর এনজয়িং। আমি যে সিটিতে থাকি, ওয়েস্ট লাফিয়েট, ইন্ডিয়ানা, এটা একটা ইউনিভার্সিটি টাউন। পার্ডু ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য ফেমাস ইউনিভার্সিটি। এখানে প্রায় 50,000-60,000 স্টুডেন্ট আছে। সো উই জাস্ট টকিং অ্যাবাউট দ্য ইলেকশনস। আই ডিডন্ট সি এনি ভায়োলেন্স। আই কাস্ট মাই ভোট অন 3rd of November. নো ইস্যুস অ্যাট অল। এখনো খুব শান্তিপূর্ণ। আমি হসপিটালে কাজ করি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ইলেকশনটা আমেরিকান জনগণ কিন্তু এনজয় করছে, এবং এটা একটা ভালো একটা এক্সারসাইজ হচ্ছে যে সিনেটে কি হচ্ছে, ইউএস হাউসে কি হচ্ছে, এবং প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট ইলেকশনটা কিভাবে হচ্ছে, সবখানে কিন্তু টুইস্ট অ্যান্ড টার্ন হচ্ছে এখানে। তো কালকে রাতে যে রেজাল্টটা দেখছি, সকালে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ফিলাডেলফিয়া, উইসকনসিন, মিশিগানে বাইডেন অনেক পিছিয়ে ছিল, হঠাৎ করে ওভারনাইট চেঞ্জ হয়ে গেল। এখন দেখছি জর্জিয়াতে সকালে উঠে দেখলাম 18,000 গ্যাপ ছিল, এই 3-4 ঘন্টায় এখন গ্যাপ চলে আসছে মাত্র 14,000। এখন যদি দেখি নেভাডাতে, এই যে একটু সবাই ওয়েট করছেন, নেভাডাতে একটা ব্রিফিং দিবে এখন তাদের ইলেকশন, এখনো অ্যারাউন্ড 7-8,000-এ এগিয়ে আছে জো বাইডেন। যদিও বলা হচ্ছে 200,000-এর মতন ভোট কাউন্ট করতে হবে, যেখানে ক্লার্ক কাউন্টি যেটা 70% অফ দ্য টোটাল ভোট ইন নেভাডা, লাস ভেগাস যেটা সহ, সেটা হচ্ছে মোস্টলি ডেমোক্রেট কিন্তু ওখানে ডমিনেট করছিল এখন পর্যন্ত। সো দে আর অল ওয়েটিং ফর দ্য নেভাডা। এখন নেভাডা যদি বলে দেয় that Biden is the winner, then the game is over. কারণ অ্যারিজোনা কিন্তু বলা হচ্ছে, এখন যদি আপনি দেখেন বিবিসি কিন্তু এখনো উইসকনসিনকে কাউন্ট করছে না, এখনো বলছে যে less than 1%, বিবিসি ওকে কাউন্ট করছে না। সিএনএন কিন্তু অ্যারিজোনাকে কাউন্ট করছে না এখনো। আবার ফক্স কিন্তু বলে দিছে অ্যারিজোনাতে বাইডেন জিতে গেছে। সো different TV channels looking in different ways. কিন্তু আমার মনে হচ্ছে এই যে লসুট হচ্ছে, লসুট থেকে যাবে, এবং এটা হয়তোবা আলটিমেটলি কিছুই হবে না, কিন্তু হয়তোবা ইট উইল লিঙ্গার দ্য প্রসেস। প্রবলি মিড ডিসেম্বরে যেটা 2000-এ আল গোর এন্ড বুশের যেটা হয়েছিল ফ্লোরিডা নিয়ে, সেই অবস্থানে আমরা চলে যেতে পারি, হয়তো মিড ডিসেম্বর আমরা রেজাল্ট পেতে পারি। আসবো আপনার কাছে, অনেক ধন্যবাদ। অধ্যাপক শাহাব এনাম খান আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। নির্বাচনের আগে এত প্রত্যাশার কথা বলা হয়েছিল, এবং কিছু জনমত জরিপ যেটা বলছিল যে জো বাইডেন ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে পারেন, তারপরও এরকম কঠিন লড়াই প্রত্যাশা করেছিলেন? প্রথম কথা ব্রেডলি এফেক্ট হলো যে পোলগুলিতে যে সোশ্যাল ডিসক্রিমিনেশনগুলি থাকে, ডিসপ্যারিটিগুলি থাকে, এগুলি সাধারণত পোলে রিফ্লেক্টেড হয় না। সুতরাং পোলকে খুব একটা গুরুত্ব দেওয়ার এই বছর কোনো কারণ ছিল না। এইখানে যে জিনিসটা ছিল, প্রথম কথা হলো যে এই ইলেকশনটার 3টা ডিমেনশন আছে। একটা বড় ডিমেনশন হলো যে প্রি ইলেকশনে যে বিষয়গুলি কাজ করেছে, ইকোনমি কাজ করেছে, কোভিড কাজ করেছে, ভায়োলেন্স কাজ করেছে, হিউম্যান রাইটস কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি কাজ করেছে। ভোটারদের মধ্যে যদি আমরা দেখতাম যে ফ্যাক্টরগুলি একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ চিন্তা করে ভোট দেওয়ার আগে, আমি বলছি না কোন দলকে ভোট দিবে, সেই জায়গাতে ইকোনমি ছিল নাম্বার 1-এ, 2 নম্বরের মধ্যে ছিল আপনার কোভিড, 3 নম্বরে হেলথ, 4 নম্বরে ইত্যাদি এইভাবে এসছে।
ইন্টারেস্টিংলি এবার এই এই যে ন্যারেটিভটা আছে, এই যে ক্লাসিফিকেশনগুলি আছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং ক্লাসিফিকেশন কিন্তু আমরা প্রথমবারের মতো দেখেছি সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অনেকগুলি আপনার সার্ভের মধ্যে সুপ্রিম কোর্ট হ্যাজ বিকাম এ কনসার্ন। ফ্যাক্টরের মধ্যে যেগুলি আছে, হিসপ্যানিক ভোটটা এক ধরনের চিন্তা করেছে, মেক্সিকান ভোট এক রকমের চিন্তা করেছে, ওরিয়েন্টাল সার্কেলটা সবসময় কিছুটা প্রো ট্রাম্প লিনিয়েন্সিতে ছিল, অ্যারাবরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, সাউথ এশিয়ানদের মধ্যেও একটা বড় রকমের ডিভিশন আছে, এবং আপনি যদি দেখেন চাইনিজ যারা ছিল তাদের মধ্যেও তো একটা বড় রকমের ইনক্লিনেশন এবার দেখা গেল জো বাইডেনের প্রতি। মানুষের মধ্যে একটা বড় ফ্যাক্টর ছিল যে লিবারাল ইনস্টিটিউশনালিজম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ যারা, যেটা আপনি যদি দেখেন ইনার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইনার অর্থাৎ সেন্ট্রাল ইউনাইটেড স্টেটস, এই জায়গাগুলিতে দেখবেন যে হোয়াইট ভোট, এই হোয়াইট ভোটটা ম্যাটার করে। কিন্তু আপনি যদি আউটার সার্কেলে দেখেন, অর্থাৎ আপনি ক্যালিফোর্নিয়া ধরে আপনি যদি ওইদিকে একদম নিউ ইয়র্ক থেকে শুরু করে যে এডুকেটেড বেল্ট যেটা, সেই এডুকেটেড বেল্টে কিন্তু আপনি দেখবেন জো বাইডেন কিন্তু মোটামুটি সব জায়গাতেই একটা ভালো রকমের রেজাল্ট করেছেন। সুতরাং এই জায়গাতেও দেখা যাচ্ছে যে এডুকেশনের একটা বড় ইমপ্লিকেশন কিন্তু হয়েছে, কারণ এখন যে নেভাডার কথা বলা হচ্ছে এটা ঠিক এই মানে ওয়েল এডুকেটেড অ্যান্ড ইনার ইউনাইটেড স্টেটসের মাঝখানে। তো সুতরাং এইটাতে কি ডেমোগ্রাফি কাজ করছে এটা আমরা এখনও জানি না। কন্ট্রাডিকশনস কাজ করেছে মানুষের মধ্যে, সাংঘাতিক রকমের কন্ট্রাডিকশন কাজ করেছে। একদিকে ট্রাম্পের ইকোনমিক ট্র্যাক রেকর্ড রিলেটিভলি বেটার, এবং গত 4 বছরে তিনি অনেক কিছুই ডেলিভার করেছেন। আনএমপ্লয়মেন্ট রেট কমিয়ে এনেছেন, হাউসহোল্ড ইনকাম বাড়িয়েছেন, মর্টগেজের ব্যাপারটাতে কিছুটা ফোকাস করেছেন, ট্যাক্সেশনের ইস্যুসগুলি আছে, ফলে সেই জায়গাতে কিন্তু ডে টু ডে যে বেনিফিটসগুলি একসময় ছিল, অর্থাৎ আপনার জিডিপি গ্রোথটাও খারাপ ছিল না, এবং যেহেতু এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, এবং আরও ইন্টারেস্টিংলি যে কোভিডের সময় প্রত্যেকটা হাউস হোল্ডকে যে স্টিমুলাস প্যাকেজ বা স্টিমুলাস ইনসেন্টিভগুলি দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবেই পজিটিভ একটা পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে কন্ট্রাডিকশনে যখন সিভিল লিবার্টির কথা এসছে, ব্ল্যাক লাইভস ম্যাটার থেকে শুরু করে এই ধরনের যত মুভমেন্ট আছে, হিউম্যান রাইটস অ্যাবিউজের কথা প্রচুর এসছে, রিলিজিয়নের ফ্যাক্টরটা কিন্তু সাংঘাতিক রকমের কাজ করেছে। ইতিহাসে কোনো মানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এত বেশি সমালোচনা না, স্বাভাবিকভাবেই। এবং রিলিজিয়ন এই দফায় কিন্তু যদিও দেখা যাচ্ছে যে চার্চ গোয়ারের সংখ্যা কমেছে, কিন্তু রিলিজিয়াস ককাস যেটা, সেটা কিন্তু এখনও খুব স্ট্রংলি রিপাবলিকান সেন্টিমেন্ট বা ইনার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খুব কাজ করে। আরেকটা বিষয় থাকে যেটা হলো যে এই আপনার ইনার ভার্সেস আউটারের মধ্যে দুটো আরও ইন্টারেস্টিং ট্রেন্ড আসলো। একটা হলো মেইল ইন ভোট, অর্থাৎ আর্লি ভোট এবং মানুষের যে পোস্টাল সার্ভিসেসের মাধ্যমে ভোট দেওয়া, সেটা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যালি বেড়ে গেছে। সুতরাং এই জায়গাতে একটা বড় গ্রে এরিয়া আছে। যে বাড়ার কি কারণ মনে হচ্ছে? এবারে দেখছিলাম যে আগাম ভোটে তো রেকর্ডও করলো। এক্স্যাক্টলি। প্রথম কথা হলো যে মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা ইন্টারেস্ট হয়েছে, কারণ এতগুলি কন্ট্রাডিকশন যখন দেখলেন, এডুকেশন রেটের কথা যখন দেখলেন, ইকোনমিক স্টিমুলাসের কথা যখন দেখলেন, কোভিড ফেলিয়ারও কিন্তু যেরকম আছে, কোভিডের থেকে সাকসেসও কিন্তু রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনে। সুতরাং এগুলি সব কিছু মিলিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভোট দেওয়ার স্পৃহাটা এবার বেড়েছে, ইউথ ভোটের সংখ্যা বেড়েছে, এবং ইউথ ভোট যেটা আছে তাদের কাছে কিন্তু আমি এক জায়গায় বলছিলাম যে লিডারশিপ রিসেশনের মতো একটা ঘটনাও কিন্তু আছে। অর্থাৎ একদিকে ট্রাম্প কিছু ডেলিভার করছেন, কিন্তু তার উইমজিক্যাল পার্সোনালিটি অনেকে মেনে নিতে পারছেন না, আবার রিলিজিয়াসলি তার যে ইনক্লিনেশন আছে সেটাও কেউ ফেলে দিতে পারছে না, যে কারণে মানুষের মধ্যে তাড়াতাড়ি ভোট দিয়ে, এবং যেহেতু কোভিড ছিল এবং কোভিডে অনেকেই স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্রে যাওয়ার চেয়ে মেইল ইন ভোট দেওয়ার চেষ্টা করবেন। সো এই কন্ট্রাডিকশন ফ্যাক্টরস, এই অল যে এই স্ট্রাকচারাল ইস্যুসগুলি আছে, সেইটার আরেকটা রিফ্লেকশন হলো, দেখেন গতকালকে থেকে ভায়োলেন্স শুরু হয়েছে, ফেক নিউজ চতুর্দিকে চলে বেড়াচ্ছে, যেটা প্রফেসর সাহেব বললেন। আপনি প্যারানয়েড দেখেন, মানুষের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর, নিউ ইয়র্কে মানুষজন খাবার দাবার কিনে ঘরের মধ্যে আটকে রাখছে, সুপ্রিম কোর্ট নিয়ে এক ধরনের চিন্তাভাবনা চলছে, বিভিন্ন রকমের স্পেকুলেশন চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে তো সহজেই মার্কিন রাষ্ট্রপতি যেতে পারবেন না, তাকে লোকাল লেভেলে এটাকে, অর্থাৎ স্টেট লেভেলে রিজলভ করে তারপরে সুপ্রিম কোর্টে যেতে হবে। ওভারঅল ইকোসিস্টেমটা খুব ডিফারেন্ট আগের চেয়ে। জনাব এম হুমায়ুন কবির, কি মনে করছেন সার্বিকভাবে এই নির্বাচনকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? অনেকগুলো বিশেষত্ব আছে, যেমন ধরুন, ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে এবারের নির্বাচনে মার্কিন জনগণের নিজেদের
অধিকার রক্ষার যে প্রয়োজনটা বা তাদের সক্রিয় হওয়ার যে প্রয়োজন আছে, এই উপলব্ধিটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ভোটের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এবং সেটা বিভিন্নভাবে হয়েছে। যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তারা একরকম মনে করেছেন, যারা বাইডেনকে ভোট দিয়েছেন তারা অন্যরকম মনে করেছেন। তবে এটা ঠিক যে দুই পক্ষই কিন্তু তাদের চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এবং দুই পক্ষই মনে করেছেন যে তাদের অধিকার বোধহয় হারাবে এখন তারা যদি অংশগ্রহণ না করে। কাজেই সেখানে আমরা দেখব, এবং এটা স্মরণকালের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক জনগণের ভোট দেওয়ার সুযোগটা তৈরি করবে। এবং দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা আমি মনে করি যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে গত প্রায় সিভিল রাইটস মুভমেন্ট যেটা বলি আমরা, তার একটা সফলতা 1964 সালে হয়ে অশ্বেতাঙ্গদের অধিকার নিশ্চিত হয়েছিল আইনগতভাবে। তারপর থেকে কিন্তু একটা তাদের মধ্যে অপ্রাপ্তি বা তাদের কি বলা যায় যে তাদের অধিকারের পূর্ণ বাস্তবায়ন হয়নি, এরকম একটা ধারণা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়েছে। এবং সেটা আমরা আইন কানুন আমরা দেখেছি সাম্প্রতিককালে যে ব্ল্যাক লাইভস ম্যাটার এবং অন্যান্য আন্দোলনগুলি হয়েছে। এখন এইটা একদিকে দেখছি আমরা, অন্যদিকে কিন্তু আপনি দেখবেন ট্রাম্পের যারা সমর্থক তারাও কিন্তু এক ধরনের সেন্স অফ ডেপ্রিভেশনে আছেন। তারা মনে করছেন যে তারা মার্কিন এখনকার যে রাজনৈতিক ব্যবস্থা সেটা তাদের যে অধিকার সেটাকে যথেষ্ট পরিমাণে মূল্য দিচ্ছে না। সেটা বিভিন্নভাবে হতে পারে। সেটা হতে পারে তাদের যে ধারণা তাদের অধিকারের, তারা মনে করতে পারেন যে আমরা পুরনো মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত আনতে চাই। যে ধারণাগুলোই থাকুক, সেগুলো ধর্মীয় অনুভূতির কথা তারা অনেক সময় বলে। তো আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি অনেকদিন ধরে ওখানে কাজ করেছি থেকে আমার যা উপলব্ধি, তাতে মনে হয় যে দুই পক্ষই অর্থাৎ শ্বেতাঙ্গ অশ্বেতাঙ্গ দুই পক্ষই এখন ব্যবস্থাটার উপর তাদের বিশ্বাস হারিয়ে ফেলছে। এবং আমার মনে হয় যে এই নির্বাচনে যেটা মনে করা হয়েছিল যে ডেমোক্রেটরা হয়তো ওভারওয়েলমিংলি তারা সাপোর্ট পাবেন এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো খুব কম ভোটে হেরে যাবেন, কিন্তু এখনকার ভোটের যে গতি প্রকৃতি তাতে মনে হয় যে এখানে ডোনাল্ড ট্রাম্প বা তার পক্ষ তারাও প্রচুর পরিমাণে ভোট পেয়েছে এবং প্রায় কাছাকাছি 2%। সেটা কি ট্রাম্প প্রশাসনের কাজের পুরস্কার হিসেবে দেখছেন, নাকি জাতি দ্বিধাবিভক্ত রয়েছে বা নতুন ভোটার যারা রয়েছেন তারাও আসলে তাদের সামনের প্রেসিডেন্টকে বেছে নিতে ব্যর্থ হয়েছেন বলে মনে করেন? এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনি খুব আশ্চর্যের বিষয়, সেটা হলো যে কোভিড নিয়ে কিন্তু দেখবেন আপনি ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট বা জো বাইডেন এবং ডেমোক্রেটরা কোভিড নিয়ে খুব তারা ফোকাস করেছে। কোভিড ছিল সেন্ট্রাল থিম অফ দ্যার ইলেকশন। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে বিভিন্ন সার্ভেতে যেটা আসছে, কোভিড 3 নাম্বার, কোভিডের 17% ভোটাররা বলছে কোভিড আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর ইকোনমি ছিল 35% ভোটারদের কাছে। তো এটা খুব সারপ্রাইজিং। যদি ইকোনমি ডমিনেন্ট হয়ে থাকে বা এই থিমটাই ডমিনেন্ট হয়ে থাকে, তাহলে তো নিশ্চিতভাবেই সেটা ডোনাল্ড ট্রাম্পের মেসেজকে মার্কিনীরা বেশি গ্রহণ করেছে। আচ্ছা, আমি এই প্রশ্নটা বাকি দুজন আলোচক রয়েছেন তাদেরকেও করতে চাই। একটা বিরতি থেকে আসছি, বিরতি থেকে এসে আরও কথা হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমরা কথা বলছি। আপনারা সিএসআর মুক্তবাগ দেখছেন, সময় আছে একটা বিরতি, সাথেই থাকুন, একটু পর আসছি। সিএসআর মুক্তবাগ দেখছেন, মার্কিন নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম। আমি এই পর্যায়ে ডক্টর তাজবিরুল ইসলাম আপনার কাছে যাব। 5টি রাজ্যের যে পরিস্থিতি দেখছি সেখানে এই রাজ্যগুলোতে পেনসিলভেনিয়া রয়েছে, জর্জিয়া রয়েছে, নর্থ ক্যারোলাইনা রয়েছে, নেভাডা রয়েছে, আলাস্কা রয়েছে। কোন রাজ্যে এখন পর্যন্ত জো বাইডেনের সুযোগ সবচেয়ে বেশি দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে 5টা রাজ্য যেগুলি বা 6টা রাজ্য আমি যদি বলি, একটা হচ্ছে অ্যারিজোনা এখনো কাউন্ট করছে, তারপর নেভাডা, পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং হচ্ছে নর্থ ক্যারোলাইনা। সো আমি যদি দেখি পেনসিলভেনিয়াতে আজকে সকালে ছিল 136,000 ডিফারেন্স
এখন হয়ে গেল এই মুহূর্তে 115,000 ডিফারেন্স, 115,000 ডিফারেন্স। অলরেডি প্রায় 21,000 ডিফারেন্স কমিয়ে ফেলেছে বাইডেন। ওখানে প্রায় 5.5 লাখ মতন ভোট আছে, এবং 5.5 লাখ ভোটের মধ্যে দুইটা কাউন্টি, ফিলাডেলফিয়া কাউন্টি অ্যান্ড অ্যালেগেনি কাউন্টি, এই দুইটা কাউন্টি হচ্ছে বিশাল কাউন্টি, যেখানে অ্যালেগেনি কাউন্টিতে হচ্ছে 60% হচ্ছে ডেমোক্রেট বাইডেন সাপোর্টার, আর ফিলাডেলফিয়া কাউন্টিতে হচ্ছে 80% হচ্ছে বাইডেন সাপোর্টার। সো দেয়ার ইজ এ গুড চান্স, এখন ডেমোক্রেট বলছে নট অনলি ন্যারোলি, সাইজেবল মার্জিনে তারা পেনসিলভেনিয়া জিতে আসবে। জর্জিয়াতে যদি দেখি আমরা, যেটা সবসময় 1992 পর থেকে রেড স্টেট ছিল, সেখানে দেখলাম এখন লেটেস্ট হচ্ছে ডিফারেন্স হচ্ছে অনলি 14,000, যেখানে ফুলটন কাউন্টি অ্যান্ড ক্লেটন কাউন্টি, দুইটা কাউন্টিতে ভোট আছে প্রায় 27,000-এর মতন, আর টোটাল মনে হয় 60,000 মতনের ভোট হচ্ছে কাউন্ট করা বাকি আছে টোটাল স্টেটে 60,000, এর মধ্যে ফুলটন এবং ক্লেটন কাউন্টিতে হচ্ছে 27,000। ওখানে হচ্ছে প্রিডমিনেন্ট হচ্ছে ডেমোক্রেট। মনে হচ্ছে ওখানে হয়তো বা ন্যারোলি ইদার লুজ করবে বাইডেন আর ন্যারোলি উইন করবে। নেভাডার যদি আসি, নেভাডাতে আজকে কালকে থেকে ছিল 7,000 প্লাস হচ্ছে লিড ছিল বাইডেন। এখন এই মুহূর্তে তারা একটা ব্রিফিং দিল নেভাডা, তারা বলে এখন 12,000 লিডে চলে গেল, 5,000 ভোট বেশি পেয়েছে বাইডেন নাও। ওখানে প্রায় অলমোস্ট 180,000 ভোট লেফট আছে, কাউন্ট হবে। কিন্তু ওখানে বড় কাউন্টিটা হচ্ছে ক্লার্ক কাউন্টি, যেটা হচ্ছে লাস ভেগাস শহর, সেখানে কিন্তু ডেমোক্রেট হচ্ছে প্রিডমিনেন্ট। অ্যারিজোনাতে যদি দেখি আমরা, যদিও সিএনএন আর বিবিসি এখনো এটাকে প্রজেকশন দেয়নি, ফক্স অলরেডি প্রজেকশন দিয়ে দিয়েছে গতকালকেই, বলা হচ্ছে যে ওখানে ম্যারিকোপা কাউন্টি আর পিমা কাউন্টি দুটাতেই কিন্তু আসলে বড় কাউন্টি, একটা ফিনিক্স একটা তুসন, সেখানে কিন্তু বাইডেন এগিয়ে আছে অনেক ভালোভাবে, এবং ওখানে কিন্তু প্রায় 4% একটা লিডে আছে ওই দুই কাউন্টিতে, 3 to 4% লিডে। সেজন্য বলা হচ্ছে যে অ্যারিজোনা চলে যাবে হচ্ছে নো ম্যাটার হোয়াট টু বাইডেন। আর যদি আরেক নর্থ ক্যারোলাইনা যদি দেখি আমরা, ওখানে 76,000 ভোটে পিছিয়ে আছে, মাত্র 76,000, যেখানে 15 ইলেকট্রাল ভোট, সেখানেও কিন্তু বাইডেন চলে আসতে পারে। সো আমার মনে হচ্ছে যদি নেভাডা জিতে যায় আর অ্যারিজোনা জিতে যায়, ইট ডোন্ট নিড এনি মোর স্টেট ফর বাইডেন। আর যদি পেনসিলভেনিয়া যদি জিতে যায়, তার সাথে তার একটা নেভাডা হলেই চলে যাবে বা অ্যারিজোনা হলেই চলে যাবে। দ্যাট মিনস ডাউন টু জর্জিয়া যদি আমরা বাদ দিই, নর্থ ক্যারোলাইনা যদি বাদ দিই, আউট অফ অ্যারিজোনা, নেভাডা অ্যান্ড পেনসিলভেনিয়ার মধ্যে দুইটা স্টেট যদি জিতে বাইডেন, দে আর দ্য উইনার। আচ্ছা, ধন্যবাদ। জি, অধ্যাপক শাহাব ইনাম খান শুনছিলেন নিশ্চয়ই। এই নির্বাচনের পর আমেরিকাতে পলিটিক্সের যে গতি প্রকৃতি, সেটা কি কিছুটা পরিবর্তন হয়ে যাবে বলে মনে হয়? না, খুব স্বাভাবিক। মানে একটা যেটা প্রফেসর তাজভী যেটা বললেন, যদি বাইডেন আসে, স্বাভাবিকভাবে গতি প্রকৃতি চেঞ্জ হবে, এটা ন্যাচারাল। আর যদি ট্রাম্প থেকে যান, তাহলে স্ট্যাটাস কোটা বজায় থাকবে, যা ছিল তাই থাকবে, হয়তো আরেকটু বেশি ইনস্টেবিলিটির দিকে যাবে। কারণ এর মধ্যে আমরা যেটা দেখছি ইমিডিয়েটলি এই মুহূর্তে, যে ভায়োলেন্স বলেন, ফেক নিউজ বলেন, প্যারানয়া বলেন, সব কিছুই কিন্তু এখন চলছে। অর্থাৎ আপনার হোয়াইট হাউসের বাইরে ফেন্সিং করা, নিউ ইয়র্ক ইত্যাদি ইত্যাদি, বেশ কিছু মানুষজনকে গ্রেফতার করা হলো। তাছাড়া আপনি যদি দেখেন, যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কন্টিনিউ করে, স্টেট ডিপার্টমেন্ট, ডিফেন্স ডিপার্টমেন্টে কিন্তু এক ধরনের আনরেস্ট বরাবরই চলবে। আপনি যদি তার ট্র্যাক রেকর্ড দেখেন, চিফ স্টাফ জন কেলিকে চাকরি থেকে সরিয়ে দেয়, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার 3 জন বদলেছেন, মাইক ফ্লিন, জন বোল্টন, HR ম্যাকমাস্টার, ডিফেন্স সেক্রেটারি বদলেছেন, জেমস ম্যাটিসের মতো মানুষ। সুতরাং এই উইমজিক্যাল বা এই ইনস্টেবিলিটি, মানে যেটাই বলেন না কেন, সেটা হয়তো কন্টিনিউ করবে। কিন্তু জো বাইডেনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কম। ধরে নিলাম জো বাইডেন আসছে, যেগুলা রাজ্যে এখনো রেজাল্ট পেন্ডিং আছে, তাতে করে তো বলা যায় যে প্রায় আধা সমর্থন ট্রাম্প রেখেই গেলেন। যদি নাও নিশ্চিতভাবে, সেই ক্ষেত্রে জো বাইডেন ক্ষমতায় যদি আসেন, সেটা রাজ্য পরিচালনা বা দেশ পরিচালনার জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? যদি জো বাইডেন আসেন, তার 3টা মেজর চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হলো স্বাভাবিকভাবে কোভিড-19 কেন্দ্র করে যেগুলি আছে, এবং ইকোনমিক যে গতিটা পেয়েছে সেটাকে কন্টিনিউ করা, অর্থাৎ মোমেন্টামটাকে রাখা। স্বাভাবিকভাবে তিনি সেই জায়গাতে ফোকাস করবেন। দ্বিতীয় হলো ইনস্টিটিউশনসগুলিকে আবার ঢেলে সাজানো। সুতরাং সেই জায়গাতে যোগ্য লোককে দেয়া এবং সেই সব লোকদেরকে দিয়ে কাজগুলি করানো, সেটার জন্য সময় লাগবে।
সুতরাং সেটা একটা সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জটা হলো যে এই যে পোলারাইজেশনটা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটকে কেন্দ্র করে, হোয়াইট নন হোয়াইটকে কেন্দ্র করে, এডুকেটেড নন এডুকেটেডকে কেন্দ্র করে, লেস এডুকেটেডকে কেন্দ্র করে, ইনার আউটারগুলিকে কেন্দ্র করে, সেইগুলির মধ্যে এক ধরনের সিনক্রোনাইজেশন তৈরি করে আগের মতো একটা পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, সেটা হয়তো খুব একটা স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি হবে না। সেটার জন্য অলমোস্ট লাইক অ্যাটলিস্ট 2 থেকে 3টা প্রশাসনের মতো পরিমাণ সময় লাগবে। কোর্টের যে ভয়গুলি বারবার দেখায়, অর্থাৎ যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমি পড়ছিলাম আজকে বব বেয়ার হলো যে অ্যাটর্নি, ট্রাম্পের ক্যাম্পেইনের অ্যাটর্নি, সেখানে সে বলছে হি উইল বি ইন ফর ওয়ান অফ দি মোস্ট এম্বারাসিং ডিফিটস এ প্রেসিডেন্ট এভার সাফার্ড বিফোর দি হাইস্ট কোর্ট অফ দি ল্যান্ড, তার অ্যাটর্নি বলছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে কোর্টের কাছে গিয়ে আসলে খুব বেশি লাভ হবে না ট্রাম্প প্রশাসনের। আরেকটা যেটা শেষ কথা, যে জায়গাটাতে আমি এই ব্যাপারে একটু মন্তব্য নিয়ে আসি। জনাব এম হুমায়ুন কবির, শুনছিলেন আমাদের আলোচনা নিশ্চয়ই। কোর্টে যদি যায় ট্রাম্প প্রশাসন, যেটা যাবেনি বলেই দিয়েছেন এবং টুইটও করেছেন বেশ কয়েকবার, আগে থেকে বেশ জোরে সোরে ঘোষণা দিয়েছেন, সেই ক্ষেত্রে কি রায়ে কি তার পক্ষে যাওয়ার বা ট্রাম্প প্রশাসনের পক্ষে যাওয়ার সম্ভাবনা দেখেন কিনা? না, খুব বেশি দেখছি না, কারণ কোর্টের সিদ্ধান্ত আইনকে ব্যাখ্যা করা, এবং সেই জায়গায় যদি ভোট গণনায় আইনসিদ্ধভাবে ভোট গণনা হয়ে থাকে, তাহলে সেটাকে গিয়ে কোর্টে চ্যালেঞ্জ করে বিশেষ কোনো বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এছাড়াও আরো একটা বিষয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আমরা হঠাৎ করে এই কোর্ট কেসগুলো নিয়ে খুব বেশি মনোযোগী হয়ে যাচ্ছি। গত 2 সপ্তাহ কিন্তু পেনসিলভেনিয়া, আপনি নর্থ ক্যারোলিনা, উইসকনসিনে কিন্তু ভোট গ্রহণ করা, অর্থাৎ মেইল ইন ভোটগুলোকে কখন পর্যন্ত গ্রহণ করা যাবে, এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা মামলা ইতিমধ্যেই রিপাবলিকান পার্টিরা কিন্তু করেছিল, কিন্তু সবগুলো রিজেক্টেড হয়ে গেছে। এবং এখানে এটাও বলে রাখা দরকার যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে কিন্তু 54 জন জাজ তারা নির্বাচিত করেছেন বিভিন্ন কোর্টে, কিন্তু তাতে কোনো লাভ মার্কিন যুক্তরাষ্ট্রে ওই কাকে নির্বাচিত করলো, কে কোন ঠিকানা নিয়ে কোর্টে গেল, তার চাইতেও কিন্তু জাজ যখন বসে, দে ইন্টারপ্রেট দ্য এক্সিস্টিং লস, তারা কার জন্য করছে সেটা কিন্তু তারা খুব বেশি দেখে না। তো কাজেই আমার কাছে যেটা মনে হয় যে ট্রাম্প যদি বা ট্রাম্পের দল বা তার সাথে যারা আছেন তারা যদি খুব বেশি আশা করেন যে তারা কোর্টে গিয়ে নির্বাচনের ফলাফল বদলে দেবেন, তাহলে আমার মনে হয় একটু বেশি আশা করা হয়ে যাবে। কারণ এখনো প্রক্রিয়াটা চলছে এবং এখনো পর্যন্ত এই প্রক্রিয়াতে কোনো অনিয়ম হয়েছে এটার কোনো নমুনা বা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি। এবং প্রত্যেকটা স্টেট সার্টিফাই করবে, স্টেট ইলেকশন বোর্ড সার্টিফাই করবে ওখানে কে কত ভোট পেয়েছে। এটা বদলানোর ক্ষমতা কিন্তু কারো নাই, কারণ এটা যাবে কংগ্রেসে। কংগ্রেস উইল ডিক্লেয়ার হু ওয়ান অ্যান্ড হু লস্ট। তো কাজে এই ক্ষেত্রে প্রক্রিয়াটা এত বেশি নির্ধারিত আইন দ্বারা যে এখানে বাইরে থেকে খুব বেশি হস্তক্ষেপ করার সুযোগ নাই। হইচই করা যাবে সেটা বাইরে পলিটিক্যাল কারণে। এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছে, এটা তো ট্রাম্পের যারা সমর্থক আছে তাদের কাছে তো একটা চেহারাও দেখাতে হবে যে না আমরা চেষ্টা করেছি। এবং আমার ধারণায় যে হইচইগুলো আমরা দেখছি এটা অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে করা। এবং রাজনীতির প্রসঙ্গে বলি যে বিশ্ব রাজনীতিতে এই নির্বাচনের পর কেমন প্রভাব পড়বে সেই আলাপ করব এবং সেই উত্তর খোঁজার চেষ্টা করব একটা বিরতির পর। সাথেই থাকবেন। আরও স্বাগত। সিএসআরএম মুক্তবাগ দেখছেন। আমরা আয়োজনের শেষ ধাপে প্রবেশ করলাম মাত্র। আমেরিকান ইলেকশন নিয়ে কথা হচ্ছিল। ডক্টর তাসবিরুল ইসলাম, এই নির্বাচনের পর এবং এই যে উদ্ভূত পরিস্থিতি, এই যে সহিংসতা, এরপর মার্কিনিরা আসলে কোন দিকে দৃষ্টি নিক্ষেপ করবে বা কি প্রত্যাশা রাখে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যাশা তো অনেক। যেটা বলা হচ্ছে যে তার প্রায়োরিটি হচ্ছে ইকোনমি নাম্বার 1, যেটা হচ্ছে আমরা যদি দেখি ওবামার সময় লাস্ট 3 ইয়ার্স ইকোনমিক গ্রোথ ছিল 2.3%, যেটা ট্রাম্প কিন্তু কন্টিনিউ করছে 2.5%-এ আনটিল কোভিড হ্যাপেন্ড।
তখন কিন্তু স্লাম করলো। এই থার্ড কোয়ার্টারে কিন্তু আবার ইমপ্রুভ করছে ইকোনমি রিওপেন করার জন্য। এক, দুই নম্বর আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু সবচেয়ে কম ছিল ট্রাম্পের সময় 3.5% ইন ফেব্রুয়ারি। তারপর ইনক্রিজ করলো 15%-এ, নাও ইট ইজ ডাউন টু 7 to 8%। তো ট্রাম্প কিন্তু এখানে ভালো করেছে। ইকোনমি ইজ দ্য নাম্বার ওয়ান নো ম্যাটার হোয়াট। সেকেন্ড হচ্ছে রেসিয়াল ইনইকুয়ালিটি, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, এটাও কিন্তু একটা বার্নিং ইস্যু ফর আমেরিকানস নাও। নাম্বার 3 হচ্ছে কোভিড সিচুয়েশন, তারপর হেলথ কেয়ার প্ল্যান। অ্যান্ড কোভিড সিচুয়েশনটা বাংলাদেশে আমেরিকাতে দেখেন টোটাল পপুলেশনের 4% পপুলেশন হচ্ছে ইউএস পপুলেশন, কিন্তু কোভিড রিলেটেড ডেথ বা কোভিড রিলেটেড কেস হচ্ছে 20%, টোটাল ওয়ার্ল্ডের 20% হচ্ছে ইউএসএতে। এটা সাংঘাতিক একটা ব্যর্থতা। আমার কাছে মনে হয় যে ইন সামারি ইন নেশন ওয়াইড আমেরিকার অভ্যন্তরে কোভিড নিয়ে কাজ করতে হবে বাইডেনকে, এই ডিভাইসিভ নেশনটাকে ইউনাইট করতে হবে, ইকোনমির উপর কাজ করতে হবে, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের উপর কাজ করতে হবে, হেলথ কেয়ার ফর এভরিবডি। ইন্টারন্যাশনালি ওর অনেক কাজ করতে হবে, যে হু থেকে WHO থেকে উইথড্র করেছে, ইউনিসেফ থেকে উইথড্র করেছে, রাশিয়ার সাথে সম্পর্ক অন্যরকম, চায়নার সাথে সম্পর্ক অন্যরকম। এই যে এইগুলির উপরে ভ্যাকসিনের যে ন্যাশনালিজমে বিশ্বাস করে না ট্রাম্প, ভ্যাকসিন শুধু আমেরিকাই পাবে অন্য কেউ পাবে না, যেটা ট্রাম্প ওপেনলি বলে, সেসব ক্ষেত্রে কিন্তু বাইডেনের কাজ করতে হবে টু ইউনাইট দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল, সো যে আমেরিকানরা যেন অ্যাকসেপ্টেবল হয় টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। আমরা ওয়াশিংটন বেজিং এর একটা শীতল সম্পর্ক দেখছিলাম, এছাড়া বিশ্ব রাজনীতি তো মানে কোনো সন্দেহ নেই যেটা একটা প্রভাব থেকে যাবে। অধ্যাপক শাহবানম খান কি মনে করছেন যে কি প্রভাব রেখে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে যে চায়না পলিসি আছে এটার মধ্যে খুব ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন আসবে না। যে পরিবর্তনটা আসতে পারে সেটা হলো যে হোস্টাইলিটি যেটা ছিল, কিন্তু চায়না বরাবরই তার জন্য ন্যাশনাল সিকিউরিটি বা ফরেন পলিসি এজেন্ডা হিসেবে থাকবে, কারণ এটা চাইলেও তারা এখন এটা থেকে প্লাগ আউট করতে পারবে না। তবে যে জায়গাটা আমরা দেখতে পাবো সেখানে হয়তোবা যে এই ট্রেড ওয়ারটাকে যতটা মিনিমাইজ করে নিয়ে আসা যায় সেটা জো বাইডেন চেষ্টা করবে, কারণ জো বাইডেনও চিন্তা করছে যে যত বেশি মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল পুলিশিং বা হিস্টোরিক মাল্টিল্যাটারালিজম থেকে বাইরে থাকবে ততই অন্যান্য দেশগুলি রাইজ করবে, এবং সেই জায়গাতেই কিন্তু চায়না আজকে এত বড় জায়গায় চলে এসছে। COP21 থেকে যখন বেরিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র, স্বাভাবিকভাবেই চায়না ওখানে চলে গেছে, এবং এই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ইত্যাদি ইত্যাদি করে কিন্তু আলটিমেটলি তারা একটা প্যারালাল ইকোনমিক সিস্টেম দাঁড় করাচ্ছে। সেটা লং টার্মে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় কিন্তু এক ধরনের সমস্যা তৈরি করবে। আর যেটা ডক্টর তাজভির বলছিলেন, দেখেন সায়েন্স ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে, ভেরি রেসপেক্টেবল ম্যাগাজিন, হ্যাঁ, সেইখানে প্রথমবারের মতো একটা ইন্টারেস্টিং পলিটিক্যাল এডিটোরিয়াল এসছে। টাইটেলটা হলো ভ্যাকসিন ন্যাশনালিজমস পলিটিক্স, ডেভিড ফিডলার লিখেছে। সেইখানে কিন্তু এক জায়গায় লিখছে, সেই এডিটোরিয়ালে বলছে যে ইনএফেক্টিভ ন্যাশনালিস্টিক policies appear to create a gap between science and politics that makes the pandemic worse and undermines the science and health diplomacy could achieve. তার মানে হলো যে এইবারও কিন্তু এরা দেখছে, যদিও এটা সায়েন্সের ম্যাগাজিন, তারা কিন্তু ইন্টারডিসিপ্লিনারিভাবে দেখছে যে দেখেন ডিপ্লোমেসির ক্ষেত্রেও মানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দুর্বল জায়গায় আছে, তার ন্যাশনালিস্টিক পলিটিক্সের কারণে সে বিভিন্ন অ্যালায়েন্সেও ঠিক মতো যেতে পারছে না, WHO-র সাথে তার যে হিস্টোরিক রিলেশনশিপটা ছিল যেটা দিয়ে সে সফট পাওয়ার এক্সারসাইজ করতে পারতো সেটাও তার নাই। সুতরাং সেই জায়গাগুলিতে জো বাইডেনকে অনেক বেশি কাজ করতে হবে, এবং যেটাকে আমরা বলি যে আরেকটা মেন্টালিটি তৈরি হয়েছে যেটা মানে এই ওয়াশিংটন হোয়াইট হাউসকে কেন্দ্র করে ট্রানজ্যাকশনাল পলিটিক্স, সেই জায়গা থেকেও আসলে জো বাইডেনকে বেরোয় আসতেও অনেক সময় লাগবে। এম হুমায়ুন কবির, শেষ প্রশ্নে আসি। বাংলাদেশের অনেক নাগরিকেরই প্রশ্ন যে এই নির্বাচন, এই উদ্ভূত পরিস্থিতি এবং পরবর্তীতে বাংলাদেশে কি প্রভাব পড়তে পারে, বাংলাদেশের কূটনৈতিক কৌশল কি হতে পারে, বা দ্বিপাক্ষিক সম্পর্কে আমরা কিভাবে লাভবান হতে পারি? দ্বিপাক্ষিক দিয়ে শুরু করি কুইকলি। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কিছু কিছু সুবিধা পাব, যেমন ধরেন যদি বাইডেন জিতে যান তাহলে যেটা হবে ইমিগ্রেশন পলিসিতে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে, যাতে করে আমরা বাংলাদেশি যারা অনেকেই আছেন বাংলাদেশি যারা এখনো নিবন্ধিত নন, অনিবন্ধিত যদি বলা যায়, আনডকুমেন্টেড, তারা ডকুমেন্টেড হওয়ার একটা সুযোগ পাবে। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা সরাসরি সুযোগ বা ইতিবাচক দিক হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা আছে তাই মোটামুটি থাকবে। এইদিকে আমাদের অঞ্চলে ধরেন সাম্প্রতিককালে এক ধরনের সামরিকীকরণের একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, এবং সেখানে আমাদের উপর কিছু বাড়তি চাপ তৈরি হয়েছিল
এবং আমার ধারণা যদি বাইডেন প্রশাসন ইন্ডো প্যাসিফিক পার্ট যে স্ট্র্যাটেজি যেটা ডোনাল্ড ট্রাম্পের পছন্দের বিষয়, সেই বিষয়টা নিয়ে আমার ধারণা এটা পুনর্বিন্যস্ত হওয়ার একটা সুযোগ থাকবে। এবং তা যদি হয়, চীনের সাথে একটা কোলাবোরেশন বা কম্পিটিশন কোলাবোরেশন ফ্রেমের মধ্যে তারা কাজটা করবেন এবং সেখানে অর্থনীতিটা হয়তো প্রাধান্য পাবে, এবং সে অর্থনীতি প্রাধান্য পেলে আমি মনে করি বাংলাদেশের জন্য অপরচুনিটিটা বাড়বে। আমাদের জন্য ধরেন আমরা ব্লু ইকোনমি ডেভেলপ করতে চাই, সেখানে মার্কিন ইনভেস্টমেন্টের একটা বড় সুযোগ কিন্তু আছে। ইতিমধ্যেই মার্কিন কিছু কোম্পানি আগ্রহ তারা দেখাচ্ছে, আমি বিস্তারিত আর যাচ্ছি না। তো সেই জায়গায় আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জায়গাতে একটা নতুন সুযোগ খুঁজবার সুযোগ তৈরি হবে বলে আমার ধারণা। এবং এই রিজিওনাল কনটেক্সটটা যদি একটু স্থিতিশীল হয়, যেটা সাম্প্রতিককালে একটু উত্তেজনাকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, স্থিতিশীল হলে সেটা বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এবং এতদ অঞ্চল এবং বাংলাদেশ এবং চীন, তার মধ্যে কিন্তু সম্পর্কটাকে স্বাভাবিক রেখে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াটাকে সামনে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার। এম হুমায়ুন কবির, ডক্টর তাজবির ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থেকে মতামত প্রদান করার জন্য, এবং সেই সাথে অধ্যাপক শাহাব ইনাম খান, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, সময় স্বল্পতার কারণে আলোচনা আর বেশি গড়ানো সম্ভব হলো না। সিএসআর মুক্তবাক দেখছিলেন আপনারা, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী রবিবার একই সময় দেখা হবে আবার।